শোন তাহলে, কেউ কথা বলিস না। আজকে যে যে কটা করাবো, মানে এই চ্যাপ্টারটা পুরোটা পড়াবো, পড়ানো বেশিক্ষণ টাইম লাগবে না, আজকে আধ ঘন্টার মধ্যে শেষ হবে। আধ ঘন্টার মধ্যে যে কটা আমি যে গল্পটা বলবো শুধু মাথায় রাখ। প্রত্যেকটা কোশ্চেন 50টা কোশ্চেন দেবো, এরপরে প্রত্যেকটা কোশ্চেন টেস্ট পেপার থেকে নেওয়া। 50টার 50টাই তোরা পারবি যদি ভালো করে মন থেকে শুনিস। তাই সবাই কানেক্ট হবি আর মুখস্থ করার চেষ্টা করবি। বুঝতে পেরেছিস কি বললাম? আবারও বলছি, এখানে কানেক্ট কর। 5 নম্বর তো চলে আসবে। পরীক্ষা দিতে গেলে 40 নম্বরের কোশ্চেন আসবে, তার মধ্যে 5টা অন্তত কমন পেয়ে যাবি। এইটা ভেবে পুরো মন থেকে ব্যাপারটা শোন। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলি কি বললাম? এই চ্যাপ্টারটা কি আজকে? রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জ সমূহ। রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জ সমূহ, এটা কত নম্বর চ্যাপ্টার? এর আগে আমরা 3টে চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি। কটা চ্যাপ্টার? 3টে। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। প্রথম ইউনিটে তো 2টো ইউনিটে রাষ্ট্রবিজ্ঞানকে ভাগ করা আছে। কটা ইউনিটে? 2টো ইউনিটে। প্রথম ইউনিটে 3টে চ্যাপ্টার, দ্বিতীয় ইউনিটের 3টে চ্যাপ্টার। আজকে ফার্স্ট ইউনিটে যে 3টে চ্যাপ্টার আছে আমাদের কি হয়ে গেছে? করানো হয়ে গেছে। ভিডিও আছে ইউটিউবে, তোদেরকে দেখতে বলেছি। আর আজকে যেটা করছি সেটা হচ্ছে সেকেন্ড ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার কী নাম? রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জ সমূহ। ক্লিয়ার হচ্ছে? তাহলে বুঝতে হবে রাষ্ট্র মানে আমরা কোন রাষ্ট্রে বাস করি। কোন রাষ্ট্রে বাস করি? আমাদের দেশের নাম কি? ভারত। আর যখন জিজ্ঞাসা করব আনসারটা কিন্তু সবাই মিলে দিস। বুঝতে পেরেছিস কি বললাম? ওগুলোই কোশ্চেন মাথায় আসবে। তা আমরা কোন রাষ্ট্রে বাস করি? ভারতে। সেই জন্য আজকে ভারতের ম্যাপটা নিয়েছি। ক্লিয়ার হচ্ছে? তো রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জ সমূহ। ভারত, অ্যাকচুয়ালি ভারত স্বাধীন হয় কবে? 1947 সালের 15ই আগস্ট, তাই তো ভারত স্বাধীনতা হয়। তো ভারত এই যে রাষ্ট্র নির্মাণ হয় কিভাবে, এর যে চ্যালেঞ্জ মানে প্রতিবন্ধকতা ছিল। একদিনে তো রাষ্ট্র সৃষ্টি হয়নি, রাষ্ট্র সৃষ্টির একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা আজকে আমরা জানবো। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে প্রথম দেখ, ভারতের স্বাধীনতা পাওয়ার আগে প্রথম আমরা জানবো হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। 1875 সালে সৈয়দ আহমেদ খান প্রথম একটা ইউনিভার্সিটি, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে। কি কলেজ প্রতিষ্ঠা করে? অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। ওটাই পরবর্তীকালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত হয়। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এই আলিগড় মানে উত্তরপ্রদেশের আলিগড় নামক জেলায় প্রথম একটা মুসলিম ইউনিভার্সিটি তৈরি করে। আর এই স্যার সৈয়দ আহমেদ খানই প্রথম বলে যে হিন্দু আর মুসলিম দুটো সম্প্রদায় আছে, ধর্মের ভিত্তিতে পার্থক্য করে। প্রথম আইডিয়া দেয় কে দেয়? স্যার সৈয়দ আহমেদ খান। মনে থাকবে নামটা। কে দেয়? স্যার সৈয়দ আহমেদ খান। এই নামটা প্রথম কি বলে? এর আগে ভারতে হিন্দু মুসলিম সব কি করতো? একসাথে থাকতো। ক্লিয়ার হচ্ছে? কেউ বুঝতেই পারতো না যে আলাদা করে ধর্মের আছে মানুষ। ভারতে সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে বাস করতো। ক্লিয়ার? ভালো করে বোঝ যে জায়গাটা বোঝাতে চাইছি। এরপরে 1875 সাল, আর কবে স্বাধীনতা পেয়েছি আমরা? 1947। এই অবধি আমাদের আসতে হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে 1875 সালে প্রথম এই ধারণা দিল। 1885-তে প্রথম আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। কি প্রতিষ্ঠা হয়? জাতীয় কংগ্রেস, একটা পার্টি। এর আগে ভারতে কোনো পার্টি ছিল না, ভারতে কোনো বড় পার্টি ছিল না। গোটা ভারতে একটাই পার্টি তৈরি হলো। কি তৈরি হলো? জাতীয় কংগ্রেস। ক্লিয়ার হচ্ছে? তো জাতীয় কংগ্রেস, এইবারে বোঝ এইদিকে কলেজটা কে তৈরি করেছে? স্যার সৈয়দ আহমেদ খান। ওর উদ্দেশ্য কী ছিল? দুটো জাতি আছে মানে মুসলিমদের জন্য আলাদা করে একটা কলেজ তৈরি করেছে। ক্লিয়ার? লক্ষ্যটাই ছিল। তো পরবর্তীকালে দেখা যায় 1885-তে কী তৈরি হয়? 1885-তে কী তৈরি হয়? জাতীয় কংগ্রেস। এটা পরের চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই। 1885-তে এখনকার দিনে যে কংগ্রেস পার্টি দেখছিস সেটা কবে তৈরি হয়েছে? 1885-তে। গোটা ভারতে তখন একটাই পার্টি ছিল। গোটা ভারতে তখন কটা পার্টি ছিল? একটাই পার্টি ছিল। তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি, মনে আছে? এইগুলো তোরা মাধ্যমিকে পড়ে এসছিস। এই 1885-র পরে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, 1906-এ আর একটা পার্টি তৈরি হয়, সেটা হচ্ছে মুসলিম লীগ। 1906-এ কী তৈরি হয়? মুসলিম লীগ। এই মুসলিম লীগ কত সালে? আগা খান প্রথম সভাপতি কে হয়? আগা খান। নবাব শামীমুল্লাহর নেতৃত্বে কি তৈরি হয়? 1906-এ আর একটা পার্টি তৈরি হয়,
মুসলিম লীগ। আর 1885-তে কী তৈরি হয়? জাতীয় কংগ্রেস। মনে থাকবে, 1885-তে কী তৈরি হয়? জাতীয় কংগ্রেস। তাহলে ভারতে, গোটা ভারতের মেন পার্টি জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসে কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আছে। ক্লিয়ার হচ্ছে? কিন্তু পরবর্তীকালে এই যে এই কলেজ তৈরি হয়, এই কলেজেই যারা পড়াশোনা করেছে বেশিরভাগ ছাত্রছাত্রী এই মুসলিম লীগ রে বড় বড় নেতা। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে মুসলিম লীগ কবে হয়? 1906। এই জাতীয় কংগ্রেসেও 85 থেকে পরপর সভা হয় বছরে বছরে, আর মুসলিম লীগও পরপর সভা হতে থাকে। ক্লিয়ার হচ্ছে? এইটুকু ক্লিয়ার হলো? তাহলে প্রথমে কী হলো? প্রথমে স্যার সৈয়দ আহমেদ খান বলে একজন আছে ব্যক্তি, যিনি প্রথম একটা ধারণা দেয় মানুষের মধ্যে, একটা ঢোকায়, যে এই ধারণাটা আছে যে হিন্দু আর মুসলিম বলে একটা সম্প্রদায়, মানে এদের একটা পার্থক্য আছে। ক্লিয়ার? দিয়ে কি হয়? একটা মুসলিম ইউনিভার্সিটি বানায়, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। ক্লিয়ার হচ্ছে? তোদের যেখান থেকে ইম্পর্টেন্ট আমি বলে দেবো, এইখান থেকে 1885-তে কী তৈরি হয়? জাতীয় কংগ্রেস। তার এগেনস্টে আর একটা পার্টি তৈরি হয় 1906, কি? মুসলিম লীগ। মুসলিম লীগের প্রথম সভাপতি কে হয়? আগা খান। ক্লিয়ার হচ্ছে? এই মুসলিম লীগ তৈরি হওয়ার পর থেকেই মোটামুটি আমাদের ভারতে দুটো ভাবনা চিন্তা, ভাবধারাটা এরকম চলে আসে যে আলাদা একটা রাষ্ট্র তৈরি হবে। বুঝতে পেরেছিস কী বললাম? ভারত আলাদা করে দুভাগে বিভক্ত হবে। আর তার আগেই 1905-এ কী হয়েছে? বঙ্গভঙ্গ। 1905-এ কী হয়েছে? বঙ্গভঙ্গ। ইতিহাসে তোদের এটা ইম্পর্টেন্ট নয়, কোশ্চেনটা জেনে রাখ। বঙ্গভঙ্গ হওয়ার পর থেকেই তো হিন্দু মুসলিমকে ইংরেজরা আলাদা করেই দিয়েছে। এটা তো পুরো ইংরেজদের মস্তিষ্ক প্রসূত, যে ভারতকে শাসন করতে গেলে আমাদের ডিভাইনের রুলস ফলো করতে হবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস গল্প? ভালো করে বোঝ। 1906 কী তৈরি গেল? মুসলিম লীগ। মুসলিম লীগ কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র মুসলিমদের নিয়ে। ওরা আলাদা করে একটা কি করতে চাইছে? জাতি গঠন করতে চাইছে। ক্লিয়ার হচ্ছে? তারপরে সেটাই পরবর্তীকালে আলাদা করে একটা রাষ্ট্রের পরিকল্পনা আসবে। কীরকম? তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় 1933 সালে। এটা তোদের ইম্পর্টেন্ট। 1933 সালে চৌধুরী রহমত আলী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটা প্রথম প্রস্তাব করে। পাকিস্তান মুসলিমদের একটা দেশ হবে, দেশটার নাম কি হবে? পাকিস্তান। কে প্রস্তাব করে? চৌধুরী রহমত আলী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। বুঝতে পেরেছিস কি বললাম? সবার মাথায় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাকিস্তান যে নামটা হয়েছে আজকের দিনে, যে পাকিস্তান, সেটা কে প্রস্তাব করে? চৌধুরী রহমত আলী। ও একটা বই লেখে, বুক লেখে, নাও অর নেভার। ঠিক আছে? আর উই লিভ। এই যে নাও অর নেভার বইটা অনেকটা বড়, তোদের এটা আসবে না, কিন্তু জেনে নাও অর নেভার নামে একটা বই লেখে চৌধুরী রহমত আলী। কত সালে? 1933 সালে। এই বইতেই কি প্রথম পাকিস্তান নামে একটা দেশ, ওরা চেয়েছিল কি পাকিস্তান নামে একটা দেশ হবে। সেটা কোন দেশ হবে? মুসলিমদের। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস কী বললাম? এইবারে কত সালে হলো? 1933 সালে। 1933 সালের পরে 1940 সালে এইখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন শুরু হয়ে গেল। কিন্তু এই 1933 সালের পর থেকে যে কটা আছে টেস্ট পেপারে তোরা কোশ্চেন পাবি। বুঝতে পারছিস কী বললাম? তাহলে 1933 সালে প্রথম চৌধুরী রহমত আলী কী বললো? পাকিস্তান একটা নামকরণ করলো, মুসলিমদের একটা দেশ হবে কি পাকিস্তান নামে। ক্লিয়ার হচ্ছে? 1940 সালে লাহোর অধিবেশন। 1940 সালে লাহোর অধিবেশন কাদের হলো? মুসলিম লীগের কি অধিবেশন বসলো? লাহোর অধিবেশন। ক্লিয়ার হচ্ছে কিনা বল? 1940 সালে। কত সালে মুসলিম লীগ হয়েছিল? 1906 সালে মুসলিম লীগ প্রত্যেক বছর সভা হয়েছে। এর মধ্যে 1940টা ইম্পর্টেন্ট। তোদের সিলেবাসে কোনটা ইম্পর্টেন্ট? 1940 সালে কি অধিবেশন বসে? লাহোর অধিবেশনে। এই লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ, কে? মোহাম্মদ আলী জিন্নাহ বলতে পারিস, বা জিন্নাহ। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম দ্বিজাতি তত্ত্ব দেয়, অফিসিয়ালি ঘোষণা করে যে আমাদের পাকিস্তান চাই। কি চাই? আমাদের পাকিস্তান চাই। তখন তো পাকিস্তান নামটা তাও অতটা পপুলার হয়নি, ওটাই পাকিস্তান প্রস্তাব নামেও খ্যাত। তাহলে কত সালে জিন্নাহ বলে? 1940 সালে, যে
আমাদের একটা মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র চাই, মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র চাই। কে বলে? মোহাম্মদ আলী জিন্না। তাহলে তোদের যদি কোশ্চেন আসে দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাকে। বুঝতে পেরেছিস? আমাদের ভারতে যেরকম গান্ধীজিকে সম্মান করা হয়, এই জিন্নাও যখন পাকিস্তান হয়, পাকিস্তান কবে হয়? 14ই আগস্টে, 1947 সালের 14ই আগস্ট। তারপর থেকে জিন্নাকেও সেম জায়গায় কায়েদে আজম বলা হতো ওকে। আমাদের জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। ওদের ওখানে জিন্নাকে ওরকম টাইপ কায়েদে আজম বলা হয়। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে মোহাম্মদ আলী জিন্না নামটা ভুলবি? ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের। দ্বিজাতি তত্ত্বের জনককে? মোহাম্মদ আলী জিন্না। আচ্ছা আবারও বল, মুসলিম লীগ কবে তৈরি হয়? 1906। তারপরে পাকিস্তান নামটা কে দেয়? চৌধুরী রহমত আলী। এইটুকুই নাম মনে রাখবি। তারপরে লাহোর অধিবেশন কবে বসে? 1940। এই অধিবেশনে কি হয়? পাকিস্তান প্রস্তাব। ঠিক আছে। আর কি মেন? দ্বিজাতি তত্ত্ব। ওখান থেকে দুটো জাতি আলাদা করে শুরু হয়, যে ভারত আর পাকিস্তান নামে দুটো দেশ হতে চায়, পাকিস্তানের দাবি করে। ঠিক আছে, 1940 ক্লিয়ার। তাহলে এই অবধি এলাম। এইবারে দেখ, এইবারে আমরা জেনেছি, যখন আগে পড়েছি, আগে আমরা দেখেছি 1942-এ ক্রিপস মিশন আসে, ব্যর্থ হয়। ভারতে একটা সংবিধান তৈরি করতে হবে, 1942 ক্রিপস মিশন এসে ব্যর্থ হয়ে যায়। 1945-এ লিনলিথগো, যে ভাইসরয়, লিনলিথগো নামটা তোদের মনে রাখতে হবে না, ভাইসরয় ছিল, ও চেঞ্জ হয়ে যায়। যে বুঝতে পেরে যায় আস্তে আস্তে ব্রিটিশ কী হয়, ব্রিটেন। এই দিক থেকে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কী দেখেছি? ব্রিটেন কার সাথে লড়ছে? ব্রিটিশরা জার্মানিদের সাথে লড়ছে। হিটলারের সাথে লড়তে লড়তে ব্রিটিশদের মোটামুটি আর্থিক মন্দা চলে এসছে। ব্রিটেনে আর আর্থিক মানে কোনো দেশ যে দখল করে রাখবে, একটা দেশকে দখল করে রাখতে গেলে কী হয়? প্রচুর টাকা পয়সা লাগে। তো ব্রিটেন আস্তে আস্তে আর্থিক মন্দায় পরিণত হয়েছে, ওদের দেশে জিডিপি লো হতে যাচ্ছিল। সেই জন্য 1945 সাল থেকেই বুঝতে পেরে গেছে যে ভারতকে স্বাধীনতা দিতে হবে। বুঝতে পেরেছিস? লিনলিথগো চলে গেল। তার পরিবর্তে কাকে পাঠানো হয়? ওয়াভেল। কাকে পাঠানো হয়? ওয়াভেল। ওয়াভেলকে বলা হয় যে ভারতে যাও, ভারতে যে গান্ধী আর জিন্নার মধ্যে, গান্ধীজি আর মোহাম্মদ আলী জিন্না, এই দুজনের মধ্যে একটা সমঝোতা করে এসো, যে দিয়ে রিপোর্ট দাও। বুঝতে পেরেছিস কী বললাম? আর গান্ধী আর জিন্না মানেই তখন কার কার লড়াই? জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ। বুঝতে পারছিস কী বললাম? সেই জন্য প্রথম থেকে বললাম, জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ দুটোই পার্টি আছে। জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে দ্বন্দ্ব যে হচ্ছে, সেই দ্বন্দ্বটা মেটাও ওয়াভেলকে বলল। ওয়াভেল প্ল্যানিং কত সালে হয়? ওয়াভেল পরিকল্পনা করলো, ওই জন্য দিয়ে সিমলা বৈঠক করলো। কি বৈঠক? সিমলা। 1945 সালে কি বললো? সিমলা বৈঠক। সিমলা কনফারেন্স নামে এটা হয়, সিমলা বৈঠক। দুটো সিমলা আছে, একটা সিমলা বৈঠক কত সালে হয়? 1945। আর একটা সিমলা চুক্তি হয়। সিমলা চুক্তি সেটা কত সালে? 1972 সালে। সেই ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশকে যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ যখন ফাউন্ড হয়, সেই টাইমে যে যুদ্ধ হয়, তখন কি হয়? সিমলা কনফারেন্স। কাকে নিয়ে? কাশ্মীরকে নিয়ে। কি হয়? সিমলা কনফারেন্স, সিমলা চুক্তি। ওটা কিন্তু কত সালে? 1972 সালে। তোদের ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ওটা পরবর্তীকালে পড়াবো। সিমলা চুক্তি কবে? 1972 সালে। এটা কি হয়? সিমলাতে বৈঠক করে ওয়াভেল। এসে কোথায় বৈঠক করে? সিমলাতে। সিমলা কোথায়? যে হিমাচল প্রদেশে সিমলা, সিমলাতে বৈঠক করে, সেই জন্য এটার নাম সিমলা বৈঠক। তোদের ইম্পর্টেন্ট যেগুলো থাকবে আমি কিন্তু বলে যাব পরপর। ক্লিয়ার হচ্ছে? সিমলা বৈঠকে কি হয়? সিমলা বৈঠকে ঘটনাটা, গল্পটা জানার জন্য বোঝ। সিমলা বৈঠকে কাদের ডাকে? দুজনকেই ডাকে, জিন্না, গান্ধীজি। কিন্তু গান্ধীজি তখন কি হয়? হ্যাঁ, গান্ধীজি যখন জেলে আছে। বুঝতে পেরেছিস কী বললাম? সিমলা বৈঠকে ওয়াভেল বলে, পরিকল্পনা করে, ভাইসরয়, ব্রিটিশরা তো তখন শাসন করছে, ব্রিটিশরা ভাইসরয়ের কজন সদস্য থাকে? 14 জন। টোটাল কজন সদস্য থাকে? 14 জন। তার মধ্যে ওয়াভেল তো বুঝতেই পেরে গেছিলো যে ভারত স্বাধীনতা পাবে, ভারত স্বাধীনতা পাবে। সেই জন্য ও কি 2 জন সদস্য রেখেছিল। 2 জন সদস্য ওয়াভেলকে নিয়ে, 2 জন সদস্য, আর একটা ব্রিটেনের একটা সেনাপতি থাকবে, 2 জন থাকবে। বাদ বাকি 12 জন বলেছে ভারতের থাকবে। 12 জন তোমরা ভাগাভাগি করে নাও। জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগকে দিয়ে দিচ্ছে। 12 জনের মধ্যেও একটা কায়দা করে বলে দেয়, 6 জন মুসলিম থাকবে আর 6 জন থাকবে জাতীয় কংগ্রেসের। ঠিক আছে, 6 জন মুসলিম। দেখ, তখনকার দিনে মুসলিম আর হিন্দু প্রায় সেমই প্রায় ছিল। কারণ কি? বাংলাদেশ, পাকিস্তান সব একসাথে ছিল। বুঝতে পেরেছিস কী বললাম? তাই মুসলিমদের কটা বলেছিল? 6টা। এইবারে
জিন্না দেখছে 6টা পেয়েছি মুসলিম লীগের, ঠিক আছে 6 জন মুসলিম সদস্য হিসেবে। জাতীয় কংগ্রেস দেখছি একটা পার্টি, এমন একটা পার্টি যাকে কি করতে হবে, অনেক দিন চালাতে হবে। এখনও পর্যন্ত জাতীয় কংগ্রেস আছে তো। আর জাতীয় কংগ্রেস কিন্তু কোনো সাম্প্রদায়িক দল নয়, বুঝতে পেরেছিস কি বললাম? তাই জাতীয় কংগ্রেস প্ল্যানিং করে এই 6 জনের মধ্যে 2 জন হিন্দু রাখে। 2 জন কী রাখে? হিন্দু। 1 জন মুসলিম থাকে, মৌলানা আবুল কালাম আজাদ। 1 জন খ্রিস্টান রাখে। এই করে 2 জন হিন্দু রেখে বাদবাকি 4 জন খ্রিস্টান মুসলিম, বুঝতে পেরেছি, আলাদা আলাদা সম্প্রদায়ের লাগে। এইবার জিন্নার ওতে চাপ। জিন্না কী চাইছে? যে মুসলিমদের আলাদা করতে চাইছে, আলাদা একটা পাকিস্তান, আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চাইছে। সেইখানে তো জাতীয় কংগ্রেস বাধা দিচ্ছে। জাতীয় কংগ্রেস তো বাধা দিচ্ছে যে জাতীয় কংগ্রেস দেখছে আর একটা মুসলিম রেখে দিচ্ছে, মুসলিম কেন রাখবে? এবার জাতীয় কংগ্রেস বলছে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ তখন জাতীয় কংগ্রেসের সভাপতি, অনেক দিন ছিল। মৌলানা আবুল কালাম আজাদই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল। তো এই নিয়ে জিন্না ও আর চুক্তি ওয়াবেল পরিকল্পনা সিমলা বৈঠক কার্যকরী হয়নি। দিয়ে জিন্না রেগে মেগে বাইরে বেরিয়ে গেছে। জিন্না যখন বাইরে বেরিয়ে গেছে, জিন্না আবার দেখছে আমাকে তো পাকিস্তান করতে দেবে না মনে হচ্ছে, কারণ ওরা মুসলিমদের সাপোর্ট করছে, তাহলে মুসলিম আলাদা করে বানাবে কোত্থেকে? তখন জিন্না রেগে গিয়ে কি শুরু করে? রেগে গিয়ে এখনকার নিউ মুভি আসছে বেঙ্গল ফাইলস, নিউ মুভি আসছে বেঙ্গল ফাইলস, তোদের এইবারে সিলেবাসের সাথে কানেক্টেড, ভালো করে বোঝ। 1946 জিন্না তো রেগে গেল, ভালো করে বোঝ, জিন্না রেগে গেল 1946 সালের 16ই আগস্ট। 16ই আগস্ট, কেউ কথা বলিস না। 1946 সালের 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন প্ল্যান, মানে ডিরেক্ট অ্যাকশন প্ল্যান ডে নামে ইতিহাসে খ্যাত। জিন্না সব ভারতের, গোটা ভারতের যত মুসলিম আছে তাদেরকে নিয়ে বলে দেয় আমাদের রাষ্ট্র, আমাদের দাবি মানতে হবে, ডিরেক্ট অ্যাকশন হবে। ডিরেক্ট অ্যাকশন মানে রাস্তায় সবাই যে যার হাতিয়ার নিয়ে নেমে পড়েছে। এই টাইমে বিখ্যাত এই যে মুভিটা বেরিয়েছে কলকাতার নোয়াখালীতে এত পরিমাণে যুদ্ধ, মানে এত পরিমাণে মার্ডার হয়েছিল, 4000 থেকে 10,000 লোক মারা গেছিল। প্রায় বলছে ধর্ষণের পরিমাণ হাজার হাজার হয়েছিল, ধর্ষণের পরিমাণ হাজার হাজার হয়েছিল। এই যে ফাইলস, বেঙ্গল ফাইলস আছে দেখবি, সব থেকে বেশি গোটা ওয়ার্ল্ডে এরকম ধর্ষণের পরিমাণ হয়নি। তাহলে ওই টাইমটা এই যে নোয়াখালীতে, কলকাতার নোয়াখালীতে কত সাল ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। কী জন্য? আলাদা করে পাকিস্তান চাই, কেউ ওই রাইট থামাতে পারেনি। 16ই আগস্ট থেকে 19 আগস্ট 20 আগস্ট 4 দিন ধরে চলছিল, নৃশংস হত্যা চলছিল। বাইরে যা বেরোচ্ছিল কার কেটে দিচ্ছিল, মানে। আর ইংরেজরা খালি দাঁড়িয়ে ছিল, ইংরেজ পুলিশরা খালি দাঁড়িয়ে দেখছিল যে 2 জনের মধ্যে রাইট আছে ভারতের মধ্যে। বুঝতে পেরেছিস কি বললাম? সেই টাইমে গান্ধীজি আসে, কেউ সাহস করতে পারেনি। ভালো করে বোঝ, গান্ধীজি আমাদের, তোদের নেক্সট এই জেনারেশন কাকে চায়? সুভাষচন্দ্র বোস। কিন্তু গান্ধীজি কত পাওয়ারফুল, ভালো করে ভাব। গান্ধীজি এসে নোয়াখালীতে এসে ভাষণ দেয় ওই যুদ্ধ থামানোর জন্য, যে বলছে এই 2 দিন আগে অবধি হিন্দু মুসলিম ভাই ভাই ছিল, ঈদে এরা ইনভাইট হচ্ছে, হিন্দুদের পুজোতে মুসলিমরা যাচ্ছে, ভাই ভাই একসাথে চলছে, একসাথে খেতে বসছে। আজকে সবাই সবাইকে কাটাকাটি করছে। তো গান্ধীজি জোর হাত করে বলেছিল এই থামানোর জন্য। ওই গান্ধীজির ওই ভাষণ এতটা টেম্পারমেন্ট ছিল, কথা বলো না, ওই ভাষণে এতটা টেম্পারমেন্ট ছিল, ভালো করে বোঝ, যে গান্ধীজির ওই ভাষণে সবাই অস্ত্র ফেলে। মানে কতটা পাওয়ারফুল লোক হতে পারে, যে আসলো একজন ভাষণ দিল, সেই ভাষণে কোনো পুলিশ পারেনি, কিচ্ছু পারেনি। ওই ভাষণে একমাত্র সবাই হিন্দু মুসলিম দুজনাই অস্ত্র নামিয়েছিল। বুঝতে পেরেছিস কি বললাম? তখন গান্ধীজি আফসোস করেছিল। গান্ধীজি একমাত্র লোক যে বুঝেছিল যে ভারতকে দ্বিখণ্ডিত করা যাবে না। গান্ধীজি আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু এদিক থেকে তখনকার পলিটিক্সে কে ছিল? নেহেরু, বল্লভভাই প্যাটেল, এইদিকে মোহাম্মদ আলী জিন্নাহ, এরা চাইছিল কে আগে থাকবে। ভালো করে বোঝ কেন, যে মোহাম্মদ আলী জিন্নাহ ও ছিল লয়ার, ক্লিয়ার হচ্ছে? আবার নেহেরু ছিল লয়ার, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ বয়স্ক, মানে সব দিক থেকেই নেহেরুর দিক থেকে আগে। বুঝতে পেরেছিস কি বললাম? আমি পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করছি, যেগুলো তোদের কোশ্চেন আসবে বলে দেবো। তো নেহেরু, এই যে 1946-এর পর ক্যাবিনেট মিশন প্ল্যান আসে। ক্যাবিনেট মিশন প্ল্যানে আমরা তো বলেছিলাম যে ক্যাবিনেট মিশনে কতজন বলে যে একটা গণপরিষদ তৈরি করতে হবে, 389 জন সদস্য। আবার এদিক থেকে একটা মানে ইন্টারনাল একটা গভর্নমেন্ট তৈরি হয়, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন একটা সরকার গভর্নমেন্ট তৈরি করে। ব্রিটিশরা তো ভেবেছিল যে চলে যাবে, তাহলে ভারতে কারা শাসন করবে? ব্রিটিশরা যদি সবাই চলে যায়,
উপর থেকে তো সবাই চলে যাবে, যারা গভর্নর জেনারেল ছিল, ভাইসরয় ছিল, সবাই চলে যাবে। তাহলে কারা শাসন করবে? ভারতের কে শাসন করতে যাবে? তাহলে মারামারি লাগবে। তো সেই জন্য আগে থাকতেই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। সেই সরকারের প্রধানমন্ত্রী কে হয়? জওহরলাল নেহরু, বুঝে নে। সেই সরকারের প্রধানমন্ত্রী হয়, প্রাইম মিনিস্টার হয় নেহেরু, ভালো করে বোঝ। আর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, হোম মিনিস্টার হয় বল্লভভাই প্যাটেল। আর অর্থমন্ত্রী হয় ফাইন্যান্স মিনিস্টার হয় লিয়াকত আলী। কে হয়? লিয়াকত আলী। এইটা কি সরকার? এইটা অন্তর্বর্তীকালীন সরকার হয়। কত সাল? 1946-এর পরে। মনে থাকবে কথাটা কি বললাম? আমরা দেশ স্বাধীন হয় কত? 1947 সাল। তার আগে কি তৈরি হয়? একটা অন্তর্বর্তীকালীন সরকার, যারা ভারতকে শাসন করতে পারবে। ক্লিয়ার হচ্ছে? এই সরকারের প্রধান কে হয়? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, আর ফাইন্যান্স মিনিস্টার লিয়াকত আলী। বুঝতে পারছিস কি বললাম? এই লিয়াকত আলী কিন্তু মুসলিম লীগের। লিয়াকত আলী কোথাকার ছিল? মুসলিম লীগের। ক্লিয়ার হচ্ছে? তার মানে দুজনেরই সদস্য ছিল। 389 জন ক্যাবিনেট মিশন এসে যে গণপরিষদ তৈরি করে, কতজন সদস্য? 389 জন সদস্য থাকে। 389-এর মধ্যে মুসলিম লীগ থাকে 73 জন। ওরা সবাই কি করে? বয়কট করে। ক্লিয়ার হচ্ছে? ওরা সবাই বয়কট করে। এই লিয়াকত আলী পরবর্তীকালে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়, পাকিস্তানের প্রাইম মিনিস্টার কে হয়? লিয়াকত আলী। বুঝতে পেরেছিস কি বললাম? এইবারে এই গল্পে চলে হয় 1946 সালে 16ই আগস্ট কী হয়? ডিরেক্ট অ্যাকশন ডে হয়। হিন্দু মুসলিম রাইট লাগে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর মানুষ মারা যায়। তখন গান্ধীজি সমর্থন দেয় যে ভারত বিভাজন হবে। ভারত বিভাজন করার জন্য মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয় সিআর ফর্মুলা। চক্রবর্তী রাজা গোপালাচারী, ভারতের লোক, একটা ফর্মুলা দেয় কীভাবে ভারতকে দ্বিখণ্ডিত করা হবে। বুঝতে পেরেছিস? ভারতকে কিভাবে বিভাজন করা হবে, কি ফর্মুলা দেয়? সিআর ফর্মুলা। ওই ফর্মুলা অনুযায়ী মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয়। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 সালের 3 জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে হয়? 1947 সালের 3 জুন, যে ভারত বিভাজন হবে। ক্লিয়ার হচ্ছে? ভারত বিভাজন হবে, স্বীকৃতি দেয়। কে 1947 সালের 18ই জুলাই ব্রিটিশ পার্লামেন্ট থেকে প্রস্তাব পাস হয়। ব্রিটিশ সরকার প্রস্তাব পাস করে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। ক্লিয়ার হচ্ছে? কত সালে? 1947 সালে 18ই জুলাই। ভালো করে বোঝো। আমরা কবে স্বাধীনতা পেয়েছি? অগস্টে, 15ই অগস্ট। তার আগে কি হলো? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে হলো? 3রা জুন। মনে থাকবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে হয়? 3রা জুন। আর জুনের পরেই 18ই জুলাই কি হয়? ব্রিটিশ পার্লামেন্ট থেকে কোশ্চেন আসতে পারে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে কবে ভারতের স্বাধীনতা প্রস্তাব পাস হয়? বুঝতে পেরেছিস? কবে পাস হলো? 18ই জুলাই। দিয়ে স্বাধীনতা ভারত পায় 1947 সালের 15ই অগস্ট। মনে থাকবে? 15ই অগস্ট। ক্লিয়ার হচ্ছে? 15ই অগস্টে স্বাধীনতা পায়। সিরিয়াল বাই মনে থাকবে, যে বললাম যে ঘটনাগুলো তোদের সিলেবাসে কীরকম আছে। প্রথমে কি বললাম? গল্পটা শুরু করার জন্য প্রথম জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে কত? 1885। মুসলিম লীগ কবে তৈরি হয়েছে? 1906। তারপরে চৌধুরী রহমত আলী 1933 সালে কী বললো? একটা পাকিস্তান নামটা দিল। পাকিস্তান নামটা কে দেয়? চৌধুরী রহমত আলী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ছিল। বুঝতে পেরেছিস? একটা ছাত্র চৌধুরী রহমত আলী কী নাম দেয়? পাকিস্তান মুসলিমদের একটা রাষ্ট্র হবে পাকিস্তান। তারপরে 1940-এ লাহোর অধিবেশন হয়। কী অধিবেশন হয়? লাহোর অধিবেশন। এই অধিবেশনে কে ভাষণ দেয়? জিন্না। তখন জিন্না এসে কি বলে? দ্বিজাতি তত্ত্ব মানে দুটো জাতি, একটা হিন্দু একটা মুসলিম। এই দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্না। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোদের আসবেই কোশ্চেন এরকম। দ্বিজাতি তত্ত্বের জনককে? মোহাম্মদ আলী জিন্না। কোন অধিবেশন? 1940 লাহোর অধিবেশন, মুসলিম লীগের অধিবেশন। মনে থাকবে, পাকিস্তান প্রস্তাব নামেও খ্যাত। ক্লিয়ার হচ্ছে? তারপরে কি হলো? 1945-এ কী হলো? ওয়াভেল। 1945-এ কী প্ল্যান হলো? ওয়াভেল পরিকল্পনা। ওয়াভেল কে? বুঝতে পেরেছিস তো? ব্রিটিশ থেকে এসছে ভাইসরয়। ওয়াভেল এসে পরিকল্পনায় সিমলা বৈঠক হলো। সিমলা বৈঠকে জিন্নার সাথে ভালো ব্যবহার হলো না। জিন্না কী করলো? রেগে ডিরেক্ট অ্যাকশন ডে করলো, যে পাকিস্তান দিতে চাইছে না। গান্ধীজি তো চাইছিল না যে পাকিস্তান প্রস্তাব হোক, তো পাকিস্তান আলাদা করে রাষ্ট্র হোক। কী করলো? ডিরেক্ট অ্যাকশন ডে 1946 সালের 16ই অগস্ট। কী বলেছি? এইবারের যে মুভি আসছে বেঙ্গল ফাইলস, 1946 সালের 16ই অগস্ট, এই দিনটা নিয়েই মুভিটা আসছে।
বেঙ্গল ফাইল, সেই জন্য বাংলায় এই ভোটের আগে প্রচার করতে দিচ্ছে না। ক্লিয়ার হচ্ছে? ওখানে নির্মমভাবে বললাম কি, হাজার হাজার মহিলাদের নির্যাতন করা হয়, ধর্ষণ করা হয়। এবারে বিরাট একটা নাম করা ডিরেক্ট অ্যাকশন ডে। মনে থাকবে কি বললাম, কলকাতায় গান্ধীজি এসে থামিয়েছিল, তো বিহারে শুরু হয়েছিল, বিহারে থামিয়েছিল, গুজরাটে শুরু হয়েছিল, এইভাবে সব জায়গায় কত জায়গায় থামাবে। তখন গান্ধীজি বলে যে পাকিস্তান দেওয়া হবে। পাকিস্তান কি করা হবে? পাকিস্তান রাষ্ট্র দেওয়া হবে। মনে থাকবে কি বললাম? সেই জন্য কি করলো, মাউন্ট ব্যাটেন প্ল্যান এলো। এইটা তোদের সিলেবাস আছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান। মাউন্ট ব্যাটেন প্ল্যান কত সাল? 1947 সালের 3 জুন। মনে থাকবে 1947 সালে আমরা স্বাধীনতা পাই। মাউন্ট ব্যাটেন প্ল্যান কত? 1947 সালের 3রা জুন মাউন্ট ব্যাটেন প্ল্যান হলো। তারপরে মাউন্ট ব্যাটেন প্ল্যানে কি বলা ছিল, যতজন ভারতে, মানে যেসব রাজ্যগুলো, ভারত পাকিস্তান সব একসাথে, তো র্যাডক্লিফ লাইন, কাকে টানতে বলা হলো? লাইন কে টেনেছে ভারত আর পাকিস্তানের মধ্যে? স্যার র্যাডক্লিফ টেনেছে লাইন। র্যাডক্লিফ লাইনটা কোথা থেকে আছে? ভারতকে দেখ, এই যে পাঞ্জাবকে মেনলি খণ্ড করেছে, দ্বিখণ্ডিত করেছে কে? পাঞ্জাবকে। আর এই দিকে খণ্ডন করেছে কাকে? দেখ, ওয়েস্ট বেঙ্গল, বাংলাকে। তাহলে বাংলা আর পাঞ্জাবকে ধর্মের ভিত্তিতে ভাগ করেছে। কিসের ভিত্তিতে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা আর পাঞ্জাব কোন কোন দুটো রাষ্ট্র? বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলা আর পাঞ্জাব, এই দুটোকে কি করেছে? ভাগ করেছে। ভাগ করে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস কাকে কাকে ভাগ করেছে? বাংলা আর পাঞ্জাব। আর কিসের ভিত্তিতে ভাগ করেছে? ধর্মের ভিত্তিতে। মনে থাকবে, কোশ্চেন আসবে। ক্লিয়ার হচ্ছে? ধর্মের ভিত্তিতে ভাগ করা হলো। এটা কে প্ল্যান দিয়েছিল? ভাগটা কে করেছিল? স্যার র্যাডক্লিফ। কে? র্যাডক্লিফ লাইন। মনে থাকবে, কোশ্চেন আসবে। র্যাডক্লিফ। ভারত আর পাকিস্তানের যে লাইন টানে কে? র্যাডক্লিফ। মনে থাকবে কি বললাম? এইবারে দাঁড়িয়ে ওটা ভাগ হলো 1947 সাল। 1947 সালে মাউন্ট ব্যাটেন প্ল্যান এলো কত তারিখে? 3রা জুন। তারপরে 18 জুলাই কী হয়ে গেল? স্বাধীনতা অ্যাক্ট এলো ব্রিটেন থেকে। আর ভারত স্বাধীনতা পেল কত সালে? 15 আগস্ট। এই টাইমে ভারতকে স্বাধীনতা টাইমে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? ক্লিমেন্ট এটলি। কে ছিল? ক্লিমেন্ট এটলি। আমরা এর আগে জেনেছি উইনস্টন চার্চিল ছিল ব্রিটিশের প্রধানমন্ত্রী, তখন কিন্তু ভারত স্বাধীনতা পেত না। চার্চিল এমন লোক ছিল, ভারত স্বাধীনতা পেতে দেরি হয়ে যেত, কিন্তু ক্লিমেন্ট এটলি এসে ভারতের স্বাধীনতা দেয়, মানে আরও তাড়াতাড়ি হয়। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে মাউন্ট ব্যাটেন তো তখনকার দিনে ছিল। মাউন্ট ব্যাটেন হয় ভারতের শেষ মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। মাউন্ট ব্যাটেন তো থেকেই যায়। মাউন্ট ব্যাটেনই হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। মনে থাকবে, মাউন্ট ব্যাটেন হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার তো মাউন্ট ব্যাটেন ভারতকে হ্যান্ড ওভার করে চলে যাবে। ভারতকে যে হ্যান্ড ওভার করে চলে গেল, তখন ভারতের শেষ গভর্নর জেনারেল, এই পদটা আর এখন নেই। শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। কে হয়? তাহলে ভারতের যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী। আর যদি বলে এই কোশ্চেনটা বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে হয়, সেটাও কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। ওই একজনই। গভর্নর জেনারেল পদটা এরপরে থাকে না। আমাদের দেশে আর গভর্নর জেনারেল পদটা আছে, ওটা তো ইংরেজদের পদ ছিল, ভাইসরয়। মনে থাকবে কি বললাম? তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? মাউন্ট ব্যাটেন। কে? মাউন্ট ব্যাটেন। মনে থাকবে কি বললাম? দিয়ে ওরা চলে যায়, ব্রিটিশরা সব চলে যায়। তারপরে কে হয়? চক্রবর্তী রাজা গোপালাচারী। ক্লিয়ার হচ্ছে? এইবারে দেখ, এইবারে আমাদের প্রথম প্রধানমন্ত্রী কে হয়? জওহরলাল নেহরু। আর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল। মনে থাকবে কি বললাম? বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব। কি বলা হয়? টেস্ট পেপারে ছড়াছড়ি এই কোশ্চেনে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। মনে থাকবে। আর প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিল? বল্লভভাই প্যাটেল। স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি জানিস? স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে যত আমাদের দেশের পুলিশ বিভাগ আছে, আর্মি, মানে ইন্টারনাল যে হোম মিনিস্টার, মানে পুলিশের সমস্ত কিছু আধিকারিকরা কার কথা শুনবে? হোম মিনিস্টারের কথা শুনবে। বুঝতে পেরেছিস কি বললাম? ল অ্যান্ড অর্ডার মেনটেন করে আমাদের ভারতের মধ্যে কার হাতে আছে? স্বরাষ্ট্রমন্ত্রী। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। তাই ভারত এইবার তো ভারত দেশ দিয়ে দিল, দাগ কেটে দিল। এই দাগ কাটাতে কি সমস্যা হয়েছে? স্যার র্যাডক্লিফ কীরকমভাবে দাগ কেটেছে? সব এই রকম বসে পুলিশ স্টেশনগুলোকে মিলিয়ে দিয়েছে, খালি দাগ দিয়ে দিয়েছে। এইবার কি হয়েছে? কারুর জমি 5 বিঘা জমি আছে, মধ্যেখান থেকে দাগ গেছে। তাহলে ওই জমি পাকিস্তানে চলে গেছে, এই জমি ভারতে থেকে গেছে। এইভাবে কিছু জনের কি
এক ভাই এই পারে আছে ভারতে, আর এক ভাই পাকিস্তানে চলে গেছে। তো এই রকমভাবে কী সমস্যা তৈরি হচ্ছে, ভারত আর পাকিস্তানের, সবাই ভালো করে শুনবি, ভারত আর পাকিস্তানের মধ্যে যখন এই বিভাজন তৈরি হয় তখন উদ্বাস্তু সমস্যা তৈরি হয়। কি সমস্যা তৈরি হয়? উদ্বাস্তু সমস্যা। আগের দিন উদ্বাস্তু বুঝিয়েছি। উদ্বাস্তু জিনিসটা কি? উদ্বাস্তু সমস্যা মানে, উদ্বাস্তু সমস্যা মানে কি হয়েছে, একেবারে বাধ্য হয়েছে। উদ্বাস্তু আর মাইগ্রেশনের মধ্যে, অভিবাসীর মধ্যে ডিফারেন্স কি? অভিবাসী স্বেচ্ছায় যায় বিদেশে, অভিবাসীরা কিসে যায়? স্বেচ্ছায় যায়। উদ্বাস্তু মানে কি? তোকে তাড়িয়ে দেবে আর কি, তুই আর থাকতে পারছিস না, ওই রাইটের মধ্যে থাকতে পারবি না। তখনকার দিনে যারা পাকিস্তানের মধ্যে যারা হিন্দুরা ছিল তাদেরকে মেরে কেটে দিয়েছিল, আর যারা ভারতের মধ্যে যারা মুসলিমরা ছিল তাদেরকেও মারকাট করেছিল। এইভাবে নৃশংস হত্যা চলে। বুঝতে পেরেছিস কী বললাম ওই টাইমে? তাই ওই টাইমে সবথেকে বেশি উদ্বাস্তু সমস্যা কোন টাইমে হয়? ভারত আর পাকিস্তানের বিভাজনের মধ্যে। এই উদ্বাস্তুদের বন্ধু নাম বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্বাস্তুবাদের বন্ধু কাকে বলা হয়? শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি তখনকার দিনে শিল্পমন্ত্রী ছিল। নেহেরু মন্ত্রিসভায় কী ছিল? শিল্পমন্ত্রী ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল যে এই উদ্বাস্তুদের কখনো কারাও যদি থাকে, পাকিস্তানের লোক থাকুক আর হিন্দু থাকুক বা মুসলিম থাকুক, সবাইকে শরণার্থী করা হবে, সাপোর্ট করেছিল। কিন্তু 1950 সালে এই যে ঝামেলাটা চলছিল, যে মারকাট চলছিল, এই জন্য 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি হয়। কত সালে? 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি। এটা দিল্লি প্যাক্ট নামেও খ্যাত। নেহেরু লিয়াকত চুক্তি। আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিল? নেহেরু। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী। এই দুজনের মধ্যে কি হয়? চুক্তি হয়। কত সালে? 1950 সালে। এই নেহেরু লিয়াকত চুক্তিতে তখন কি বলা হয়? যার দেশে শরণার্থী সে সামলাবে, মানে যে দেশের শরণার্থী উদ্বাস্তু সেই সামলাবে। এইটা বলাতে শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা পরিত্যাগ করে। ভালো করবো, শ্যামাপ্রসাদ মুখার্জি কী করে? মন্ত্রিসভা ত্যাগ করে। এই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে কী বলা হয়? উদ্বাস্তুবাদের বন্ধু। উদ্বাস্তুবাদের বন্ধু কাকে বলা হয়? শ্যামাপ্রসাদ মুখার্জি। এই ঘটনা নিয়েই ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং 1956 সালে। খুশবন্ত সিং লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রেন টু পাকিস্তান, বইটার নাম কি? ট্রেন টু পাকিস্তান। কার লেখা? খুশবন্ত সিং। কার লেখা? খুশবন্ত সিং 1956 সালে। ট্রেন টু পাকিস্তান কার লেখা? খুশবন্ত সিং। কার লেখা? খুশবন্ত সিং। মনে থাকবে, এই ট্রেন টু পাকিস্তান মানে এই উদ্বাস্তুবাদের সমস্যা নিয়েই, এই যে কত রিফিউজিস এসছে গেছে, এইটা নিয়ে ওই ট্রেন টু পাকিস্তান লেখা। মনে থাকবে কি বললাম? ট্রেন টু পাকিস্তান লেখা হয়েছে এই বই, এটা নিয়েই। আচ্ছা, এরপরে দাঁড়িয়ে আমাদের 1947 সালে ভারত কী হয়ে গেল? ভারত আলাদা হয়ে গেল। কিসের ভিত্তিতে আলাদা হয়েছিল? ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এই কোশ্চেনগুলো আসবে। কোন স্টেট আলাদা হয়েছিল? বেশিরভাগ পাঞ্জাব আর বাংলা। উদ্বাস্তুবাদের সমস্যা কখন তৈরি হয়েছিল? ভারত আর পাকিস্তানের বিভাজন। সবথেকে বেশি শরণার্থী দেখা যায় কোথায়? তুরস্কতে। কোথায় দেখা যায়? তুরস্কতে। সবথেকে বেশি শরণার্থী কোথায় দেখা যায়? তুরস্কতে। কেউ কথা বলো না, কনসেন্ট্রেট ব্রেক করো না। সবথেকে বেশি শরণার্থী কোথায় দেখা যায়? তুরস্কতে। মনে থাকবে কি বললাম? এইবারে ভারত আলাদা হয়ে গেছে। বলা হয় 565টা। 565টির মতো, অনেক কনফিউশন আছে, কিন্তু ধরা হয় দেশীয় রাজ্য কতগুলো ছিল? কথা বলো না। দেশীয় রাজ্য ছিল 565টা। 565টার মতো দেশীয় রাজ্য ছিল। তার মধ্যে 552টা হচ্ছে ভারতে থাকতে চেয়েছিল। 552টা ভারতে থাকতে চেয়েছিল। 565টার মধ্যে কটা? 552। কিন্তু ভারতের মধ্যে থেকেও তিনটে 549টা পুরোপুরি দেশীয় রাজ্য ভারতে চলে এসেছিল। 3টে রাজ্য ভারতে একা স্বশাসন করতে চেয়েছিল। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি বলা ছিল? যেসব দেশীয় রাজারা যেখানে শাসন করছে তারা চাইলে ভারতে থাকতে পারবে, চাইলে পাকিস্তানে থাকতে পারবে, চাইলে নিজেরা আলাদাভাবেও থাকতে পারবে। শুনবি, কতগুলো দেশীয় রাজ্য ছিল? 565-র ওপর 552টা ভারতের মধ্যে ছিল। তার মধ্যে 3জন বাদ দিয়ে 549টা ভারতের অন্তর্ভুক্ত হয়। কটা অন্তর্ভুক্ত হয়? 549টা। 1947 সালে 15ই আগস্টের মধ্যে 549টা ভারতের অন্তর্ভুক্ত হয়। কিন্তু
তিনটে রাজ্য চায় যে আমরা একা থাকবো, কারুর ভারতেও যাব না, পাকিস্তানে যাব না। তার মধ্যে রাজ্য ছিল হচ্ছে হায়দ্রাবাদ। এই যে হায়দ্রাবাদ যে ছিল, এই দেখো, ঠিক আছে, হায়দ্রাবাদ এই টোটাল এই তেলেঙ্গানাকে নিয়ে একসাথে ছিল তখন হায়দ্রাবাদ। এইখানে হচ্ছে জুনাগড়, গুজরাটের এখানে জুনাগড়, আর হচ্ছে কাশ্মীর। তিনটে কে জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ আর হচ্ছে জুনাগড়। জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ আর জুনাগড়, এদের ঘটনা শুনবো। এইবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। এই রাজ্যগুলোকে কি করতে হবে? পুনর্গঠন করতে হবে। তখন তো রাজ্যগুলো অনেকগুলো দেশীয় রাজা ছিল, রাজ্যগুলোকে ব্রিটিশরা চলে যাওয়াতে কী হয়েছে, রাজ্যগুলোকে পুনর্গঠন করতে হবে। তো রাজ্য পুনর্গঠনে প্রথম কী হয়? জম্মু কাশ্মীরের রাজা ছিল তখন হরি সিং। জম্মু কাশ্মীরের রাজা 1947 সাল, জম্মু কাশ্মীরের রাজা কে ছিল? হরি সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জম্মু কাশ্মীরের রাজা কে ছিল? হরি সিং। জম্মু কাশ্মীরকে ভালো করে ভাব, জম্মু কাশ্মীর যখনই 1947 সালে জম্মু কাশ্মীর, হরি সিং কী চায়? আলাদা করে থাকবো। হরি সিং চেয়েছিল আলাদা করে থাকবো। যখনই আলাদা করে থাকতে চায়, পাকিস্তান 1947 সালে কী করে? অ্যাটাক করে। পাকিস্তান 1948-এই 47-এ কী হয়? 47-এ 15ই আগস্ট স্বাধীনতা পেয়ে যায়, পাকিস্তানও স্বাধীন হয়ে যায়। 14ই আগস্টে পাকিস্তান প্রথম কী করে? পাকিস্তান প্রথম ওপাশ থেকে ঢুকে যায়, পাকিস্তান অ্যাটাক করে জম্মু কাশ্মীরকে দখল করব। তখন হরি সিং কী করে? হরি সিং কে ছিল? হরি সিং তো হিন্দু, কিন্তু পাকিস্তানের বেশিরভাগ কী ছিল? মুসলিম। ক্লিয়ার হচ্ছে? তো হরি সিং তখন বাধ্য হয়ে বল্লভভাই প্যাটেলকে ফোন করে, বল্লভভাই প্যাটেলের কাছে সাহায্য চায়। বল্লভভাই প্যাটেল বলে যে সাহায্য করতে হলে আগে ভারতে অন্তর্ভুক্ত হতে হবে। তখন হরি সিং বাধ্য হয়ে কী করে? ভারতে অন্তর্ভুক্ত হয়। কোথায় অন্তর্ভুক্ত হয়? পাকিস্তানকে, এই জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করে। হরি সিং যেদিনই অন্তর্ভুক্ত হয়, সিগনেচার করে, সেদিনই পুরো 100টা বিমান পাঠিয়ে দিয়ে বল্লভভাই প্যাটেল ওইখানে যুদ্ধ শুরু হয়ে যায়। আর শ্রীনগরের আগেই ওদেরকে আটকে দেয়। শ্রীনগরের আগেই পাকিস্তানকে কি করে? আটকে দেয়। বুঝতে পেরেছিস কী বললাম? আটকে দেওয়ার পরে ওইখানেই তার আগে কি করে? নেহেরু এদিক থেকে জাতিপুঞ্জকে জানিয়ে দেয়। জাতিপুঞ্জর কথা আমরা পড়েছি, ইউএনও তো খবর দিয়ে দেয়। বল্লভভাই প্যাটেল কিন্তু চেয়েছিল যে যাতে কোনো খবর না দেয় জাতিপুঞ্জ খবর দেওয়া মানেই যেমন আমাদের এখানে কোনো কিছু মারামারি হচ্ছে, পুলিশে খবর দিয়ে দিলে পুলিশ এসে কী করবে? কিচ্ছু করবে না, জাস্ট মিউচুয়াল করে দেবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে থেমে যাবে। পাকিস্তান ওপাশ থেকে যতটা এরিয়া দখল করে নিয়েছিল, ততটা এরিয়া অবধি থেকে গেল, দিয়ে লক হয়ে গেল, এলওসি হয়ে গেল। সেটা কাদের? জাতিপুঞ্জের হস্তক্ষেপে। যদি ওই জাতিপুঞ্জে না যেত, নেহেরু খবর না দিত, তাহলে বল্লভভাই প্যাটেল তারপরেও যুদ্ধ করে গোটা কাশ্মীরকেও ভারতের দখলে রাখতো। বুঝতে পেরেছিস কী বললাম? এই জন্যই নেহেরুকে অনেকজন পছন্দ করে না। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস কী বললাম? নেহেরু কিন্তু কী ছিল? প্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী কে ছিল? বল্লভভাই প্যাটেলকে এই জন্য কী বলা হয়? ভারতের লৌহ মানব। জম্মু কাশ্মীর ভারতের দখলে চলে এলো, ক্লিয়ার হচ্ছে? এবার আয় হায়দ্রাবাদ তখনকার দিনে সব থেকে বড়, হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদ মিলিয়ে তখনকার দিনে সব থেকে বড় রাজ্য ভারতে কে ছিল? হায়দ্রাবাদ। সব থেকে বড় রাজ্য কে ছিল? হায়দ্রাবাদে তখন শাসন করতে হচ্ছে নিজাম। হায়দ্রাবাদে কে শাসন করতো? নিজাম। হায়দ্রাবাদের নিজাম শাসন করতে, হায়দ্রাবাদের নিজাম মানে তো মুসলিম। মীর উসমান আলী খান। কে হায়দ্রাবাদের নিজামের নাম কি? মীর ওসমান আলী খান। মনে থাকবে, তোদের কোশ্চেন আসবে। মীর ওসমান আলী খান হায়দ্রাবাদের কে ছিল? নিজাম। হায়দ্রাবাদের আবার উল্টো দিক দেখ, কাশ্মীরে রাজা কে ছিল? হরি সিং, হিন্দু, কিন্তু বেশিরভাগ কে ছিল রাজ্যে? সব মুসলিম বেশি ছিল। হায়দ্রাবাদে উল্টো, নিজাম ছিল কে? মুসলিম, কিন্তু হায়দ্রাবাদে বেশিরভাগ অংশে কে ছিল? হিন্দু। বুঝতে পেরেছিস কী বললাম? হায়দ্রাবাদে হিন্দু থাকার কারণে হায়দ্রাবাদে মীর উসমান আলী কী চেয়েছিল? হায়দ্রাবাদকে পাকিস্তানের অন্তর্গত করবে, কিন্তু এই মধ্যেখান থেকে পাকিস্তান হয়ে যাবে, এটা তো সম্ভব না। তো এইখানে কি করে বল্লভভাই প্যাটেল? ওই টাইমে হায়দ্রাবাদে হিন্দুদের বিরুদ্ধে অকথ্য অত্যাচার করে রাজাকার গোষ্ঠী নামে একটা, কি নাম? রাজাকার গোষ্ঠী। ওইখানে কাসিম রেজভি নামে একজন ওই রাজাকার গোষ্ঠীর সর্বাধিনায়ক। ও চেয়েছিল যে হায়দ্রাবাদ কোথায় যাবে? পাকিস্তানে যাবে। সেই টাইমে হিন্দুদের ওপর বিরাট অত্যাচার হওয়ার ফলে বল্লভভাই প্যাটেল কী করে? অপারেশন পোলো করে। কি করে?
অপারেশন পোলো, ডিরেক্ট অ্যাকশন। ও আর্মি নিয়ে এসে পুরো রাজাকার গোষ্ঠী শেষ করে, কাসিম রিজভি মারা যায়। এরপরে কি হয়, মীর উসমান আলী খান সিগনেচার করতে বাধ্য হয় অপারেশন পোলোর মাধ্যমে। কত সাল? 1948 সাল। কিন্তু অফিসিয়ালি কী হয়, 1950-এর 26শে জানুয়ারি, 1950-এর 26শে জানুয়ারি হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্ত হয়। ক্লিয়ার হচ্ছে? কার মাধ্যমে হয়? অপারেশন পোলো। মনে থাকবে, হায়দ্রাবাদ সবথেকে বড় স্টেট কে ছিল? হায়দ্রাবাদ। মনে থাকবে কি বললাম? তাহলে জম্মু কাশ্মীর জেনে নিলাম। জম্মু কাশ্মীরের রাজা কে ছিল তখন? হরি সিং। হায়দ্রাবাদের নিজাম কে ছিল? মীর উসমান আলী খান। মনে থাকবে কি বললাম? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এরপরে হায়দ্রাবাদ কি হয়ে গেল, ভারতের অন্তর্ভুক্ত করলো। ওই দিক থেকে জুনাগড়, ওই দিক থেকে কী এলো? জুনাগড়ে কী হয়েছিল? মোহাম্মদ খানজি কী করেছিল? জুনাগড়কে ভারতের অন্তর্ভুক্ত করার মোহাম্মদ খানজি চেষ্টা করেছিল যে পাকিস্তানের দিকে যাবে, কিন্তু ভারত চাপ দিয়ে কি করে যে জুনাগড় যাতে ভারতের মধ্যে থাকে। জাস্ট জুনাগড়ের কে ছিল? মোহাম্মদ খানজি। কে ছিল? মোহাম্মদ খানজি। মনে রাখবি কি বললাম? জুনাগড় অন্তর্ভুক্ত হলো। ওই দিকে আর একটা স্টেট ছিল মণিপুর, একবারে ওই চলে যা পূর্ব দিকে চলে যা মণিপুরেও একটা সমস্যা চলছিল। বোধচন্দ্র, মণিপুরের রাজা কে ছিল? বোধচন্দ্র সিং। মণিপুরের রাজা ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছিল 1947 সালে, কিন্তু দেখা গেছিলো যে ওদের তারপরে ডেমোক্রেটিক হয়, মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বিধানসভা তৈরি হয়, তো বিধানসভা ভারতে অন্তর্ভুক্ত হতে চায়নি। এই সমস্যা থাকাকালীন মণিপুর হয়েছে 1972 সালে। কত সালে? 1972 সালে পুরোপুরি ভারতভুক্ত হয়। ক্লিয়ার হচ্ছে? মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আলাদা হয় কত সালে? 2000 সালে। কত সালে? 2000 সালে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় কবে আলাদা হয়? 2000 সালে। কর্ণাটকের আগের নাম কি ছিল? কর্ণাটকের আগের নাম ছিল মহীশূর। কর্ণাটকের আগের নাম কি ছিল? মহীশূর। মনে থাকবে কি বললাম? যে কটা বলছি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইবারে দেখ, 1947 সালে ভারত তৈরি হয়ে গেল। ভারতকে অন্তর্ভুক্ত করলো তিনটে রাষ্ট্রকে। কাকে কাকে অন্তর্ভুক্ত করলো? জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় এক করে নিল। এরপরে কি তৈরি হলো? রাজ্যকে পুনর্গঠন করতে হবে। ওই ছোট ছোট রাজ্য তো থাকতে পারে না রাজাদের, সেই জন্য রাজ্য পুনর্গঠন। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজ্য পুনর্গঠন আইন তৈরি করার জন্য 3টে কমিশন তৈরি হয়। রাজ্য পুনর্গঠন আইন করার জন্য কটা কমিশন হয়? 3টে কমিশন। প্রথম হচ্ছে ধর কমিটি তৈরি করা হয়। ধর কমিটি। কি কমিটি? ধর কমিটি। প্রথম রাজ্য পুনর্গঠন করার জন্য কোন কমিটি তৈরি হলো? ধর কমিটি। ভালো করে বুঝে নে। তারপরে ধর কমিটি রাজ্য পুনর্গঠন করতে পারলো না। কিসের ভিত্তিতে করবে? কিছু খুঁজে পাচ্ছিল না। সবাই চাইছিল ভাষার ভিত্তিতে, কিন্তু রাজি হচ্ছে না। ধর কমিটি রাজি হয়নি ভাষার ভিত্তিতে। ক্লিয়ার হচ্ছে? তাহলে তো আবার রাইট লেগে যেতে পারে, যুদ্ধ লাগতে পারে। ধর কমিটির পরে এলো জেভিপি কমিটি। কেউ কথা বলিস না কিন্তু, আর একটুখানি আছে। ধর কমিটির পরে কি কমিটি তৈরি হলো? জেভিপি কমিটি। কেন কমিটিগুলো তৈরি হচ্ছে? রাজ্যগুলোকে পুনর্গঠন করতে গেলে। এখনকার দিনে আমাদের কটা রাজ্য? 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এই যেগুলো হয়েছে এখনকার দিনে হয়েছে, কমিটিগুলো তৈরি হয়েছে তখনকার দিনে। বুঝতে পেরেছিস? প্রথমে ধর কমিটি হলো, তারপরে কি কমিটি? জেভিপি কমিটির নাম কি? অ্যাকচুয়ালি জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল আর পাত্তাবি সীতারামাইয়া, এদেরকে দিয়ে জেভিপি কমিটি তৈরি হলো। জেভিপি কমিটিও কোনো রাজ্য পুনর্গঠন করতে পারেনি। কথা বলিস না, এইদিকে কনসেন্ট্রেট কর। বারবার বলছি, একটুখানি বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখনই কোশ্চেন করতে দেবো, পারবি তোরা। কী কী কমিটি হলো? প্রথমে ধর কমিটি, তারপরে কি কমিটি? জেভিপি কমিটি। তারপরে জেভিপি কমিটিও ভাষার ভিত্তিতে করতে নারাজ, যে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলোকে করা যাবে না, তাহলে কি হবে? যুদ্ধ হবে। তখন 1953 সালে, কত সালে? 1953 সালে অন্ধ্রপ্রদেশে, 1953 সালে এই যে অন্ধ্রপ্রদেশে পত্তি রামালু নামে একজন ব্যক্তি অনশন করে। কি নাম বললাম? পত্তি রামালু নামে একজন অনশন করে কিসের ভিত্তিতে? যে ভাষার ভিত্তিতে। ওরা তেলেগু ভাষা ছিল, অন্ধ্রপ্রদেশে বেশিরভাগ কী ছিল? তেলেগু ভাষার লোক, সেই জন্য ভাষার ভিত্তিতে রাজ্য করতে চেয়েছিল, কিন্তু সেই জন্য অনশন করে। অনশনে কি হয়? পত্তি রামালু মারা যায়। অনশন করতে গিয়ে কি হয়? মারা যায়। অনশন করতে গিয়ে যদি মারা যায়, তখন তো বিরাট রাইট বেঁধে যায়। তখন 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়। কি তৈরি হয়? রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হতে বাধ্য হয়। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কে হয়? ভালো করে ইম্পর্টেন্ট বোঝ। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কে হয়?
কত সালে? 1953 সালে। যদি বলে রাজ্য পুনর্গঠন কমিশন কবে তৈরি হয়? 1953 সালে। কোন কমিশন? ওই কমিশনে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিল ফজল আলী। কি ছিল? ফজল আলী। ফজল আলী কে ছিল? সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। এই ফজল আলী কমিশন নাম, ওর নাম কি? ফজল আলী কমিশন। কত সালে তৈরি হয়? 1953 সালে। এখনই কোশ্চেন দেবো আমি, সবাই নিজে নিজে করবি। ফজল আলী কমিশন কবে তৈরি হয়? 1953 সালে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কবে? 1953। সেই আইনটা পাস হয় কবে? 1956 সালে। পাস হয় কবে? 1956 সালে। মনে থাকবে, আইনটা রাজ্য পুনর্গঠন আইন অ্যাকচুয়ালি পাস হয় কবে? 1956 সালে। কার ভিত্তিতে রাজ্যকে পুনর্গঠন করা হয়? ভাষার ভিত্তিতে। প্রথম ভাষার ভিত্তিতে যে স্টেটটা ছিল সেটা কে? অন্ধ্রপ্রদেশ। মনে থাকবে কি বললাম? প্রথম ভাষার ভিত্তিতে যে স্টেটটা হয়েছিল অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার হচ্ছে? এইখান থেকেই কোশ্চেন আসবে। তাহলে 3টে কমিশন হয় মেনলি। ধর কমিটি ভাষার ভিত্তিতে করতে চায় না, জেবিপি কমিটি সেও ব্যর্থ হয়, ভাষার ভিত্তিতে করতে চায় না 1953-তে। কিন্তু আগে কি হয়? আগে কিন্তু রামালু তোর কী করে? অনশন করে। মনে থাকবে, পার্টি রামালু অনশন করার পরে যখন মারা যায় তখন বাধ্য হয়ে এই কমিশন তৈরি হয়। কি কমিশন? ফজল আলী কমিশন। একে ইংলিশে বলা হয় স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। কি? স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। এই কমিশনটার বাংলা নাম কি? ফজল আলী কমিশন। তোদের রিঅ্যারেঞ্জ করতে দেবে। ধর কমিটি জেবিবি কমিটি, ফজল আলী কমিটি। আর রামালু হচ্ছে অনশন দিয়ে বলবে রিঅ্যারেঞ্জ করো। কোনটা আগে তাহলে? প্রথমে ধর কমিটি, তারপরে কি? জেবিবি কমিটি, তারপরে রামালু, তারপরে হচ্ছে ফজল আলী কমিশন। মনে থাকবে কথাটা। ফজল আলী কমিশন কবে তৈরি হয়? 1953 সালে। প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য কে তৈরি হয়? অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলি কি বললাম? আর লাস্ট আমাদের ভাষার ভিত্তিতে যে স্টেটটা তৈরি হয় কত সালে? তেলেঙ্গানা। হায়দ্রাবাদ থেকে আলাদা হয় কে? তেলেঙ্গানা। লাস্ট কত সালে? 2014 সালে, মেবি 2013 না 14, দেখবি একবার দেখে নিবি ওটা। তাহলে হায়দ্রাবাদ থেকে তেলেঙ্গানা আলাদা হয় লাস্ট, ঠিক আছে? আর লাস্ট শেষে জম্মু কাশ্মীর। এখন এই যে কিছুদিন আগে জম্মু কাশ্মীরকে কি করা হলো? আবার পুনর্গঠন করা হলো। জম্মু কাশ্মীর কি ছিল? আলাদা করে একটা স্টেট ছিল। জম্মু কাশ্মীরের জন্য আলাদা করে একটা ধারা ছিল। কি ধারা? 370 আর 35A। 370 আর হচ্ছে আর্টিকেল 35A, এটা হচ্ছে মৌলিক অধিকার। 35A আর 370 এই ধারাটার জন্য কাশ্মীরে কোনো ভারতের আর কোনো লোক কিন্তু জায়গা কিনতে পারতো না। আগে কাশ্মীরের 370 ধারা যখন ছিল 2019-এর আগে, তখন ভারতের কেউ, আমরা যে কাশ্মীরে জায়গা কিনতে পারবো না যতই টাকা থাকুক। কাশ্মীরের লোকেদের জন্য, কাশ্মীরে যারা চাকরি পাবে শুধু কাশ্মীরের লোকরাই চাকরি পাবে, এই একটা ধারা ছিল। বুঝতে পেরেছিস? 370-কে কী করে মোদী সরকার? অ্যাবলিশ করে দেয়। 370 বাদ দিয়ে কাশ্মীর আগে রাজ্য ছিল, দিয়ে 29টা রাজ্য ছিল। এখন কাশ্মীরকে আলাদা করে জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করে। দুটো কী করে? কেন্দ্রশাসিত অঞ্চল। সেই জন্য এখন কি হয়? এখন ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 28টা আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টা। মনে থাকবে কি বললাম? জম্মু কাশ্মীর আর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, মানে কেন্দ্র শাসন করছে। ক্লিয়ার হচ্ছে? কী অ্যাবলিশ হয়েছে কাশ্মীরে? 370 আর 35-এ। কত সালে হয়? 2019। কত সালে হয়? 2019। মনে থাকবে কি বললাম? জম্মু কাশ্মীর রাজ্য পুনর্গঠন কবে হয়? 2019 সালে। পুরো তোদেরকে কি বললাম? টোটাল কোশ্চেন এখনকার যে বললাম একবার রিমাইন্ড কর। শেষ হয়ে গেল আজকের চ্যাপ্টার। এই অবধি তোদের পড়াশোনা ছিল, আজকের চ্যাপ্টার শেষ হলো। ভালো করে বোঝ, এবার সবাই বলবি, আনসার দিবি আমি যে কোশ্চেনগুলো করছি। প্রথম জাতীয় কংগ্রেস কবে তৈরি হয়? 1885। তার মুসলিম লীগ কবে তৈরি হয়? 1906। মুসলিম লীগের প্রথম সভাপতি কে হয়? আগা খান, ঠিক আছে? তারপরে পাকিস্তান কথাটি প্রথম কে দেয়? প্রথম? চৌধুরী রহমত আলী। কত সাল? 1933 সাল। লাহোর অধিবেশন কবে বসে? 1940। লাহোর অধিবেশনের সভাপতি কে? মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তান প্রথম দ্বিজাতি তত্ত্বের জনক কে? দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহ। লাহোর প্রস্তাবে কি হয়? পাকিস্তান প্রস্তাব। লাহোর প্রস্তাবটাই কি হয়? পাকিস্তান প্রস্তাব, যে আলাদা করে একটা পাকিস্তান রাষ্ট্র চাই, দাবি তোলে। ক্লিয়ার হচ্ছে? কে তোলে? জিন্নাহ। তখন থেকেই গান্ধীজি আর জিন্নাহর মধ্যে একটা ডিবেট শুরু হয়। ক্লিয়ার হচ্ছে? জিন্নাহ তৈরি হলো। এরপরে ওয়াবেল প্ল্যানিং কবে হয়? 1945। ওয়াবেল এসে কি দেখে? সিমলা বৈঠক করে। সিমলা বৈঠক কত সাল? 1945। সিমলা বৈঠকে জিন্নাহ রেগে যায়,
জিন্না রেগে যাওয়ার ফলে কি করে 1946-এ ডিরেক্ট অ্যাকশন ডে, কত তারিখ 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে করে। ক্লিয়ার? ডিরেক্ট অ্যাকশন ডে করার ফলে কি হয়, গান্ধীজি মেনে নিতে বাধ্য হয় যে ভারত আর পাকিস্তানকে কি করতে হবে, আলাদা করতে হবে, ভারত আর পাকিস্তানকে আলাদা করতে হবে। তখন ভারত আর পাকিস্তানকে আলাদা করার জন্য কি লাইন টানা হয়, র্যাডক্লিফ লাইন। কি লাইন টানা হয়, র্যাডক্লিফ লাইন। আর কি প্ল্যানিং হয় ভারত পাকিস্তানে, কি পরিকল্পনা আসে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। কে নিয়ে আসে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। কত তারিখে হয়, 47-এর 3রা জুন। মাউন্ট ব্যাটেন প্ল্যানিং কবে হয়, 3রা জুন, 47 সালের 3রা জুন। তারপরে ভারতের স্বাধীনতা আইন পাস হয় কত সালে, 18ই জুলাই, 18ই জুলাই 1947। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাস হয় কবে, 18ই জুলাই। তারপরে আমরা কবে স্বাধীনতা পাই, 15ই আগস্ট। আর পাকিস্তান পায় 14ই আগস্ট। ভারত আর পাকিস্তান যে আলাদা হয়, কিসের ভিত্তিতে আলাদা হয়, ধর্মের ভিত্তিতে। কোন কোন স্টেটকে আলাদা করা হয়, ভাগ করা হয়, বাংলার পাঞ্জাব। মনে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, পাঞ্জাব ছাড়াও আরও আছে, কিন্তু বাংলার পাঞ্জাবকে বেশিরভাগ ক্ষেত্রে পুরোটাই আলাদা করা হয়। মনে থাকবে কি বললাম। এরপরে দাঁড়িয়ে কি হয়, কমিটি তৈরি হয়। এরপরে দাঁড়িয়ে কি তৈরি হয়, কমিটি তৈরি হয়। ভারত আর পাকিস্তানের জন্য এবারে ভারত তো আলাদা হয়ে যায়। ভারতে কতগুলো স্টেট ছিল, প্রায় দেশীয় রাজ্য ছিল 565টা। তার মধ্যে 552টা ভারতে থাকতে চায়, তার মধ্যে 3টে স্বাধীনভাবে থাকতে চায়। 3টে স্বাধীনভাবে। 3টে রাজ্য কে কে, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর আর জুনাগড়। জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়। জম্মু কাশ্মীর আলাদা করে স্বশাসিত থাকতে চায়, কিন্তু জম্মু কাশ্মীরে 1948-এ অ্যাটাক করে কে, পাকিস্তান যেহেতু পুরোটা অ্যাটাক করে নিত, হিন্দু ছিল কে, হরি সিং বল্লভভাই প্যাটেলের সাথে চুক্তি সাইন করে যে কাশ্মীরকে কি করে, ভারতে অন্তর্ভুক্ত করে, কাশ্মীরকে কি করে, ভারতের। এরপরে দাঁড়িয়ে আবার এই দিকে চলে আয় কে, হায়দ্রাবাদের নিজাম কে ছিল, মীর উসমান আলী খান। আর ওখানে অরাজকতা কে সরাচ্ছিল, কাসিম রেজভির একটা রাজাকার গোষ্ঠী কী চলছিল, হিন্দুদের ওপর অত্যাচার করছিল আর চাইছিল কি পাকিস্তানে হায়দ্রাবাদ অন্তর্ভুক্ত হন। তখন বল্লভভাই প্যাটেল কী করে, অপারেশন পোলোর মাধ্যমে কি করে, হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় 1950-এর 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি কি হয়, আমাদের সংবিধান কার্যকরী হয়, তাই 26শে জানুয়ারিকে ভালো করে বলি, 1950 সালে 26শে জানুয়ারিকে কী বলা হয়, প্রজাতন্ত্র দিবস। তারপর থেকে আমরা প্রত্যেক দিন ভারতে কি করি, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালন করি। সেই দিন প্রজাদের হাতিয়ার সংবিধান তৈরি হয়। সংবিধানের জনক কাকে বলা হয়, বি.আর. আম্বেদকর। ভারতের লৌহ মানব কাকে বলা হয়, বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিল, বল্লভভাই প্যাটেল। মনে থাকবে কি বললাম। এরপরে কমিশন তৈরি করে, রাজ্য পুনর্গঠন করতে হবে। 3টে কমিশন হয়। প্রথম হচ্ছে ধর কমিটি, ভাষার ভিত্তিতে রাজ্য করতে পারে না। তারপরে জেবিপি কমিটি, সেও ভাষার ভিত্তিতে রাজ্য করতে পারে না। 1953 সালে অন্ধ্রপ্রদেশে কে অনশন করে, পাত্রী রামালু নামে একজন কি করে, অনশন করে মারা যায়। তার ফলে বিরাট রাইট লাগে তেলেগু সম্প্রদায়ের মধ্যে। অন্ধ্রপ্রদেশকে তেলেগু একটা ভাষাভিত্তিক রাজ্য করতে চায়। তখন থেকে কি তৈরি হয়, কমিটি তৈরি হয়। কি কমিটি, ফজল আলী কমিশন। রাজ্য পুনর্গঠন কমিশন, কি কমিশন, ফজল আলী কমিশন তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই, ফজল আলী কমিশন নিয়ে কোশ্চেন আসবেই। কত সাল, 1953 সালে। মনে থাকবে কি বললাম, ক্লিয়ার হচ্ছে। ব্যাস। মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আলাদা হয় কত সালে, 2000 সালে। আচ্ছা, পাঞ্জাব থেকে কে আলাদা হয়, হিমাচল প্রদেশ আর হচ্ছে হরিয়ানা, হিমাচল প্রদেশ। পাঞ্জাব থেকে আলাদা হয় দুটো রাজ্য, কে, হরিয়ানা, হিমাচল প্রদেশ। বুঝতে পেরেছিস কি বললাম, ক্লিয়ার হচ্ছে। ব্যাস, এই হচ্ছে তোদের চ্যাপ্টার। এখান থেকে কটা কোশ্চেন কমন পাবি, 5টা কোশ্চেন। আমি এখন 50টা কোশ্চেন তোদেরকে করতে দেবো টেস্ট পেপার থেকে। তোরা নিজেরা দেখ, এর মধ্যে থেকেই 50টা কোশ্চেনের আনসার পাবি। সব কটার অপশান দেওয়া থাকবে। সবাইকে এটুকু বলছি, নিজে কর। এই যে গল্পটা বললাম, এর মধ্যে কটা কোশ্চেন দেওয়া থাকবে, 50টা কোশ্চেন আমি এখন দিচ্ছি। তোদের কমন পাবি তোরা 5টা কোশ্চেন আমি দিচ্ছি এখন, তোরা কর। বন্ধ কর ওটা। হ্যাঁ।